গোপাল, এই গর্তের মধ্যে আজকে দীপকে মাটি চাপা দিয়ে মারবো। এই সাথে ওর দিদিকে চাপা দিলে তো আরো ভালো হতো। সেটা তো আর হচ্ছে না। ও দিদি বাবার সাথে গেছে পিসির বাড়ি, কালকে ওরা ফিরে আসবে। কিন্তু তোর বাবা আর গীতা যদি এই দ্বীপের কথা জানতে চায় তখন কি বলবো? বলবো বাড়ি ছেড়ে চলে গেছে। এই দ্বীপের জন্য বাবা আমাকে ঠিক মতো ভালোবাসে না। মনে হয় দ্বীপই বাবার একমাত্র ছেলে আর আমি কিছু না। এই জন্যই তো চিরদিনের মতো এই পৃথিবী থেকে দ্বীপকে সরিয়ে দিচ্ছি, যাতে তোর বাবার আদিক্ষেতা কিছুটা কমে। একদিন সুযোগ বুঝে গীতাকেও শেষ করে দিব। মা, যা করবা তাড়াতাড়ি করতে হবে। সকাল হয়ে গেলে আবার কাজটা করা যাবে না। সকাল হতে এখনো অনেক দেরি। তাছাড়া আমরা তো আগে থেকে গর্ত করেই রেখেছিলাম। আজকে কি হয়েছিল জানো মা? আমি দুপুরে মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছিলাম, আর দীপ ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। আর কোনো দিন তাকাবে না। এবার থেকে তুই শান্তি করে খেতে পারবি। গীতা দিদি মাঝে মাঝে ঘর থেকে খাবার চুরি করে দীপকে খাইয়ে দিত। ভাই বোন মিলে আমাকে কি কম জ্বালায়? ওদের জন্য তো আমার সংসারে কোনো শান্তি নেই। এবার থেকে আর কোনো অশান্তি হবে না। আমার যে কি খুশি লাগছে মা, এখন থেকে আমি একা, আমি বাবার একমাত্র ছেলে। নে বাবা গোপাল, দীপকে ধর। তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে আমরা ঘরে চলে যাই। আচ্ছা মা। বাবা, বাড়ি আসার পর থেকে দীপকে কোথাও খুঁজে পাচ্ছি না। ভাই আমার কোথায় গেল বলো তো? আমরা সাথে করে পিসির বাড়িতে নিয়ে গেলেই ভালো হতো। সাথে করে নিয়ে যেতে তো চাইছিলাম, কিন্তু তোর ভাই তো গেল না। ভাইয়ের কোনো বিপদ হয়নি তো? কি সব আবোল তাবোল বলছিস? বিপদ হতে যাবে কেন? আশেপাশে কোথাও গেছে হয়তো। আমি গোপালের কাছে জিজ্ঞেস করছি, ও নিশ্চয়ই বলতে পারবে। গোপাল ঘুমোচ্ছে বাবা, তাছাড়া ও কিছু জানে না। দীপ তো বাড়ি ছেড়ে কোথাও যায় না। আজকে হঠাৎ কোথায় গেল? এখন তো আমারও খুব চিন্তা হচ্ছে, ছেলেটা গেল কোথায়? আমরা বাড়ি ছিলাম না, এই সুযোগে মা আর গোপাল মিলে ওর কোনো ক্ষতি করেনি তো বাবা? কি বললি তুই? বেয়াদব মেয়ে! আমরা দীপের ক্ষতি করেছি? দীপ কাল রাত থেকে বাড়ি নেই। আমি আর গোপাল মিলে পুরো গ্রাম ওকে খুঁজেছি। কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাহলে কি তাকে পাওয়া যায়? দীপ তো বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার ছেলে না। তুমি দীপের নামে আমাদের সাথে মিথ্যে কথা বলছো। আমার কথা তো তুমি বিশ্বাস করবা না। এই কথা যদি গীতা বলতো তাহলে তুমি ঠিকই বিশ্বাস করতে। কি করে বিশ্বাস করি বলো? দীপ আর গীতাকে তুমি আর তোমার ছেলে দু চোখে দেখতে পারো না। আচ্ছা, গোপালকে কি তুমি ছেলে বলে স্বীকার করো না? ওর মতো ছেলেকে আমার ছেলে বলে স্বীকার করতে রুচিতে বাঁধে, মানুষ তো হয়নি। গোপালকে নিয়ে একটা বাজে কথা বলবা না। এত বেলা হয়ে গেছে, এখনো তো ঘুম থেকে ওঠেনি। সারা রাত কি করে? সকালে উঠে তো সংসারে কাজকর্ম কিছু করতে পারে। সংসারের কাজ ও করতে যাবে কেন? পারলে তোমার আদরের দুই ছেলে মেয়েকে দিয়ে কাজ করাও। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। আমি এখন দীপকে খুঁজতে যাচ্ছি। গীতা মা, তুই ঘরে যা রে, দেখি দীপ কোথায় গেছে। শুনছো? অজয় দাদার ছেলে দীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো। ছেলেটা তো শুনেছি খুব ভালোই ছিল। এখনকার যুগে এমন ছেলে দেখা যায় না। তাই নাকি? আমার মনে হয় ওর সৎ মা আর সৎ ভাই মিলে ওকে খুন করেছে। নইলে হঠাৎ করে ছেলেটা উধাও হয়ে যাবে নাকি? কি অলক্ষণে কথা বলছো তুমি? কত বড় ছেলেকে ওরা কিভাবে মারবে? কাউকে খুন করা কি সহজ কথা? সৎ মার অত্যাচারে বাড়ি থেকে পালিয়ে যেতে পারে। অজয় দাদার বউ আর ছেলেকে আমি খুব ভালো করে চিনি। ওদের পক্ষে সব করা সম্ভব। অজয় দাদার ছোট ছেলে গোপাল চুরি ডাকাতি করে বেড়ায়। একদিন বাজারে চায়ের দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। লোকজন ধরে বেদম পেটানি দিয়েছিল। অজয় দাদার আগের বউটা না খুব ভালো ছিল। আমাদের সাথে কত ভালো ব্যবহার করত। সময় পেলেই আমার সাথে গল্প করতে চলে আসতো। সে বিয়ে করতে চাইছিল না। গ্রামের লোকজন মিলেই তাকে আবার বিয়ে দেয়।
পরবর্তীতে বিয়ে করাটা তার জীবনে কাল হয়ে যায়। সে যাকগে, ওদের কথা ভেবে আমাদের কি হবে? আমরা ভালো থাকলেই হলো। আমাদের একমাত্র ছেলেকে নিয়ে ওপরওয়ালার কৃপায় ভালোই আছি। সে তো ঠিক, তবে প্রতিবেশীরা যদি ভালো থাকে তাহলে নিজেদেরও ভালো লাগে। প্রতিবেশী এমন হওয়া উচিত যাদের নিয়ে গর্ব করা যায়। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। দীপ ছেলেটা যেখানেই থাকুক যেন ভালো থাকে। বড় সামনে কখনো মাথা উঁচু করে কথা বলতো না, সব ভালো হোক এটাই চাই। তোমাকে আরেক চামচ ভাত দিব? না থাক, তুমি বরং আমাকে আর একটু মাছ দাও। মাছের ঝোলটা খেতে বেশ মজার হয়েছে। ভাবছি খাওয়া শেষ করে একবার বিজয়ের সাথে দেখা করতে যাব। ভালোই সিদ্ধান্ত নিয়েছো। বিপদে মানুষের পাশে দাঁড়ানো উচিত। দীপা আর তোর বাবা সেই ভোরে দ্বীপের খোঁজ করতে বার হয়েছে। এ দ্বীপ তো অনেক আগেই মাটির নিচে চলে গেছে, এখন ওরা সারা জীবন খুঁজবে কিন্তু পাবে না। তাই তো ভাবছি, এখন গীতাটাকে সরাতে হবে। ও যদি বেঁচে থাকে সব ফাঁস হয়ে যাবে। গীতা আমাদের সন্দেহ করে। গীতা দিদি খুব বুদ্ধিমতী, ও যদি একটু আন্দাজ পায় তাহলে আমরা শেষ। তাই কাজটা এমন ভাবে করতে হবে যেন কেউ বুঝতে না পারে। তুই বল কেমন করে করব? আমি ভাবছিলাম রাতে যখন সবাই ঘুমাবে তখন ওর ঘরে আগুন ধরিয়ে দিব। আগুনে পুড়ে মরলে কেউ সন্দেহ করবে না। না না, আগুন দিলে আমরাও পুরো শেষ হয়ে যাব তো। তাহলে কিভাবে? গীতা দিদির হাত পা বেঁধে পুকুরে ফেলে দিতে হবে। সকালে সবাই ভাববে পা পিছলে পড়ে গেছিল। কিন্তু যদি কেউ দেখে ফেলে? আমাদের বাড়ির পুকুরটা তো রাস্তার পাশেই। তাহলে অন্য উপায় ভাবতে হবে। ওকে রাতে বাইরে থেকে নিয়ে যাব, বলবো দ্বীপের খবর পেয়েছি। তারপর ওকে বাঁশবাগানের কাছে কুয়োর নিচে রেখে যাব। তারপর ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিব। কুয়া থেকে গীতা উঠতে পারবে না। তাছাড়া ওই গভীর কুয়ার মধ্যে থেকে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। 2-1 দিনের মধ্যে কাজটা করতে হবে। ওদের জন্য আমাদের জীবনে কোনো শান্তি নেই। গীতা দিদিকে শেষ করবার পর বাবা যদি আমাদের নিয়ে একটু ভাবে। কয়েক মাস গেলে তোর বাবা দীপ আর গীতার কথা একেবারে ভুলে যাবে। তখন বাবা সব আদর ভালোবাসা তুই একা পাবি। আগে গীতা দিদিকে ওপরে পাঠিয়ে দিই, তারপর নিজের কথা ভাবা যাবে। 2 ভাই বোন ওপরে গিয়ে শান্তিতে থাকবে, সাথে আমরাও শান্তি পাবো। বাবা, সারাদিন দীপকে খুঁজলাম, আত্মীয় স্বজন সবার বাড়িতে খোঁজ করলাম, কিন্তু দীপের যে কোনো খোঁজই পেলাম না। মনে হচ্ছে ভাইটা আমার চিরকালের মতো হারিয়ে গেছে। তাই তো মা, সকাল থেকে খুঁজছি, কত জায়গায় গেলাম, কারোর কাছে কোনো খবর নেই। আমার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠছে। মনে হচ্ছে বুকে কেউ পাথর চাপা দিয়েছে। বাবা, বাবা তুমি কেঁদো না, শক্ত হও তুমি। কিন্তু আমার ভয় করছে বাবা, যদি দীপের কিছু হয়ে যায়। না মা, এমন কথা বলিস না। দ্বীপের কিছু হবে না। কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেছে? গ্রামের সবাই ওকে কত ভালোবাসতো। ওপরওয়ালা নিশ্চয়ই ওকে রক্ষা করবে। রোজ রাতে আমি ওর জন্য অপেক্ষা করে থাকি, ভাবি এই এসে বুঝি আমাকে ডাকছে, দিদি আমার খুব খিদে লেগেছে, তুই আমাকে খেতে দে, এই বলছে। তোর এই কথাগুলো শুনে বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে রে। কবে যে ওকে খুঁজে পাবো? দীপকে একবার যদি খুঁজে পাই তাহলে সারা গ্রামবাসীকে খাওয়াবো। বাবা, আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। মা আর গোপাল কিছু একটা করেছে। আমি আর তুমি পিসির বাড়িতে গেছিলাম, তখনই কিছু একটা করেছে। তুমি তো জানো ওরা আমাদের 2 ভাই বোনকে একদম সহ্য করতে পারে না। তুই ঠিকই বলেছিস মা। ওদের আচরণ দেখে আমারও কেমন সন্দেহ হয়। সত্যি যদি ওরা কিছু করে থাকে তাহলে ওদেরকে আমি ছাড়বো না। পুলিশে খবর দিতে হবে। পুলিশ যদি তদন্ত করে তাহলে দীপকে পাওয়া যাবে। পুলিশের ঝামেলায় আমার একদম যেতে ইচ্ছে করছে না। পুলিশ কিছু করতে পারবে বলে তো আমার মনে হয় না।
আচ্ছা বাবা, বিজয়নগরে দ্বীপের এক বন্ধুর বাড়ি আছে না? তুমি একবার সেখানে খোঁজ করে দেখতে পারো। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। আমি আজকে রাতেই বিজয়নগর যাব, দেখি ওখানে খোঁজ পাওয়া যায় কিনা। বাবা চলো বাড়ি যাই, এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আমাকে গভীর রাতে ডেকে নিয়ে এসে বললি দীপকে পাওয়া গেছে। কি রে গোপাল, দীপ কোথায়? আর আমাকে এই কুয়ার ধারে ডেকে এনেছিস কেন? দীপ কোথাও নেই। দীপকে আমরা বাড়ির পেছনে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছি, এখন তোকে মারবো। এসব কি বলছিস? আমার ভাই আর বেঁচে নেই? ভাই দীপ, ভাই দীপ তুই কোথায়? তোকে এই শয়তান দুজন মেরে ফেলেছে। এবার যে তোর পালা। মা, গীতাকে ধরো, আমি ওর হাত পা বেঁধে কুয়োর মধ্যে ফেলে দেব। খবরদার, খবরদার বলছি, আমার দিকে একদম আসবি না। আমি চিৎকার করে কিন্তু লোক জড়ো করব। এখান থেকে চিৎকার করলে কেউ শুনতে পাবে না। তুই চিৎকার করতে পারিস, দেখি তোর চিৎকার শুনে কে এগিয়ে আসে। আমি তোমাদের কাউকে ছাড়বো না। ভেবেছো আমাদের খুন করে তোমরা সুখে থাকবে, কিন্তু তোমাদের আমি কিছুতেই সুখে থাকতে দিব না। এই, তুই আমাদের কি করবি রে? তোকে বাঁচিয়ে রাখলে তো আজকে রাতই তোর জন্য শেষ রাত। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, শয়তান দুজন আমাকে শেষ করে দিল। মা, এই দড়ি দিয়ে ওকে ভালো করে বাঁধো, নইলে পালিয়ে যাবে। কোথাও পালাতে পারবে না। একবার যখন আমাদের হাতে পড়েছে, ওকে আমরা চিরদিনের মতো ওপরে পাঠিয়ে দিব। তোর বাবাও আজ বাড়িতে নেই, ঠিক আগের বার যেমন তুই আর তোর বাবা বাড়িতে ছিলি না। বাবা বাড়ি না থাকলে আমাদের খুব সুবিধা হয়, তবে এবার থেকে আমাদের আর কোনো অভিযোগ নেই। গীতা দিদিকে দিয়ে শেষ। ওপরওয়ালা আছে, তাই তোরা বেশি দিন ভালো থাকতে পারবি না। তোদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে দিদি। মানুষ মরবার আগে কত কথা বলে, তাই না? আমি যদি বেঁচে থাকি তোদের ভয়ঙ্কর পরিণতি আমি নিজের চোখে দেখব, আর যদি বেঁচে না থাকি তাহলে তোদের করুণ অবস্থা গ্রামের মানুষ দেখবে। এই গোপাল, এত দেরি করিস না বাপ, এক্ষুনি ওকে ধাক্কা দিয়ে ফেলে দে। দিচ্ছি মা, দিচ্ছি। আমার না অজয় দাদার জন্য খুব কষ্ট হয়। বেচারার জীবনে কোনো সুখ নেই। কয়েকদিন আগে দীপ ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল, আবার গতকাল রাত থেকে নাকি গীতাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। গীতার খবর শুনে অজয় দাদার বাড়িতে ছুটে গেছিলাম। গিয়ে দেখি অজয় দাদা পাগলের মতো কান্নাকাটি করছে। অজয় দাদা নাকি বাড়ি থেকে চলে গেছে, বলেছে ছেলে মেয়েকে না খুঁজে আর বাড়ি ফিরবে না। এই অবস্থায় কেউ কি বাড়ি থাকতে পারে? ওনার জায়গায় নিজেদের কল্পনা করে দেখতে হবে। বাবা গো, আমি তো ভাবতেই পারছি না। কিন্তু ছেলে মেয়ে দুইজন হঠাৎ করে উধাও হয়ে গেল, এটা ভাবতে কেমন যেন লাগছে। শুনলাম দীপকে যেদিন থেকে পাওয়া যাচ্ছে না, সেদিন রাতে অজয় দাদা আর গীতা বাড়িতে ছিল না। আবার গীতাকে যে রাত থেকে পাওয়া যাচ্ছে না, সেই রাতে অজয় দাদা বাড়িতে ছিল না। 2 দিনের ঘটনা কেমন যেন যোগসূত্র আছে বলে মনে হচ্ছে না? তুমি একদম ঠিক বলেছ। লতা দি আর গোপালের কাজ। আমার মনে হয় দীপ গীতা কেউ বেঁচে নেয়। তুমি মাঝে মাঝে ওদের বাড়ি যাবে, তারপর ওদের দুজনের গতিবিধি লক্ষ্য করবে। হ্যাঁ, আমি তাই করব। দেখি অজয় দাদার জন্য কিছু করতে পারি কিনা। হাজার হলেও অজয় দাদা আমাদের প্রতিবেশী। এমন ভালো মানুষের কপালে যে এত দুঃখ কষ্ট, ভাবতে কেমন যেন লাগে। ওপরওয়ালা সব কষ্ট কি একা ওনার দিচ্ছে? ওইদিকে লতা দিদি আর গোপাল পাপ করেও কত শান্তিতে আছে। ওদের সব শান্তি একদিন না একদিন শেষ হবে, শুধু সময়ের অপেক্ষা। পাপের শাস্তি অনেক কঠিন। অনেক রাত হলো, আমার আবার সকাল সকাল অফিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো। রান্নাঘরে কিছু কাজ আছে, আমি সেই সব কাজ সেরে আসছি। এখন থেকে এই বাড়ির সব কিছু তোর।
ওই শয়তান দুজন দূর হয়েছে। এই দিনের জন্য যে কতদিন অপেক্ষা করেছি, আহা কি যে শান্তি লাগছে। সে আর বলতে, এখন থেকে দেখবি তোর বাবা তোকেই বেশি ভালোবাসবে। বাবা তো বাড়ি ছেড়ে চলে গেছে, ওদের না নিয়ে কেউ বাড়ি আসবে না। তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে, ওদের কোথায় পাবে? বাবার মাথা খারাপ হলে তো আবার বিপদ, লোকজন রাস্তাঘাটে আবার পাগল বলে তাড়া না করলেই হলো। কয়েকদিন পাগলের মতো এদিক ওদিক ঘুরবে, তারপর ঠিকই বাড়ি চলে আসবে। রাস্তায় রাস্তায় কতদিন আর ঘুরবে? পেটে যখন খিদের টান পড়বে তখন ছুটতে চলে আসবে। আচ্ছা বাবা, এত কথা না বলে পেট পুড়ে খা তো। খাচ্ছি তো, আজকে যে আমার শান্তির খাওয়া, এত শান্তি করে আগে কখনো খেয়েছি বলে মনে হয় না। আমাকে আর একটু মাংস দাও না, মাংস খেতে যা হয়েছি না। নে বাবা খা, সব তোর জন্য রান্না করেছি, তুই পেট পুড়ে খেলেই তো আমার শান্তি। মা, আমি আজকে রাতে একবার বিজয়নগর যাব, ওখানে আমার কিছু কাজ আছে, কাজ শেষ করে সকালে বাড়ি ফিরবো। ও মা, তোর আবার বিজয়নগরে কি কাজ? আগে তো কখনো তোকে বিজয়নগর যেতে দেখিনি। কাজ আছে মা, আগে দেখোনি কিন্তু এখন দেখবে। কি জানি বাপু, তোর কথার আগা মাথা কিছুই বুঝি না। আচ্ছা মা, আজকে সকালে আশা কাকিকে দেখলাম, তা উনি আমাদের বাড়িতে কি জন্য এসেছিল? আর বলিস না, এসেছিল গীতা আর দীপের জন্য দরদ দেখাতে। ওদের আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। ওদেরকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করবে, ওরা আসা মানে বিপদ। প্রতিবেশী মানুষ বাড়ির পরে আসলে নিষেধ করব কি করে? ওদের এই বাড়িতে আসা যে আমরা পছন্দ করি না, সেটা তোমাকে কৌশলে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে বাবা, দিব। আমি আমি এখানে কেন? এখানে আমাকে কে নিয়ে আসলো? মা, তোকে আমার ছেলে এখানে নিয়ে এসেছে। তুই কয়েকদিন আগে গভীর রাতে একটা কুয়ার মধ্যে চিৎকার করছিলি, সেই সময় আমার ছেলে ওই কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। আমার ছেলে তোকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। কিন্তু আমার যে কিছুই মনে পড়ছে না। আমার শুধু মনে পড়ছে আমার সৎ মা আর আমার সৎ ভাই ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তারপর আমার আর কোনো কথাই মনে পড়ছে না। কি করে মনে পড়বে? এই কয়েকটা দিন যে তোর জ্ঞান ছিল না, একটু আগেই তোর জ্ঞান ফিরেছে। আমাকে এখন বাড়িতে যেতে হবে, নইলে ওরা আমার বাবাকেও খুন করবে। তোকে এখন কোথাও যেতে হবে না, তুই একা ওদের সাথে পারবি না। আমি না গেলে যে আমার বাবাকে রক্ষা করতে পারবো না। ঠিক আছে যাবি, কিন্তু আমার ছেলে নিখিলকে সাথে করে নিয়ে যাবি। ওরা আমার ভাইকে মাটি চাপা দিয়ে মেরেছে, আমাকে কুয়ায় ফেলে মারতে চাইছিল। ওপরওয়ালার কৃপায় আমি বেঁচে গেছি। এবার আমি প্রতিশোধ নিব। মানুষ এত খারাপ হতে পারে? ওরা অনেক খারাপ, ওদের মতো খারাপ মানুষ এই জগতে আর কেউ নেই। তোর মতো মেয়ের সাথে যারা অন্যায় করতে পারে তারা আর যাই হোক মানুষ নয়। আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। যতদিন না আমি প্রতিশোধ নিতে পারবো ততদিন আমি ভালো থাকবো না। মা, মাথা ঠান্ডা কর। এখন যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। তুই শুয়ে বিশ্রাম নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি কিচ্ছু খাবো না, আমার একদম খেতে ইচ্ছা করছে না। না খেলে যে আবার অসুস্থ হয়ে পড়বি, আর অসুস্থ হয়ে পড়লে প্রতিশোধ নিবি কি করে? ঠিক আছে, খাবো, কিন্তু খুবই কম। আচ্ছা মা। কে আপনি? এখানে পড়ে আছেন? আপনার শরীরে তো অনেক জ্বর। বাড়ির ঠিকানাটা বলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি কোথাও যাব না বাবা, এ জগতে আমার কেউ নেই। যার কেউ নেই তার তো বাড়িও নেই। সত্যি কি আপনার কেউ নেই? তাহলে আপনি আমার সাথে চলুন। না না বাবা, আমি এখানেই থাকি। আমার বাঁচবার কোনো ইচ্ছে নেই, কোনো ইচ্ছে নেই। আমি বুঝতে পারছি আপনার মনে অনেক কষ্ট। আপনি বলুন তো আপনার কি হয়েছে? আমার ছেলে মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, ওদের ছাড়া আমি বাঁচবো না। যদি কখনো ছেলে মেয়েকে খুঁজে পাই
তাহলে বাড়ি ফিরবো, তার আগে আমি কিছুতেই বাড়ি যাব না। আপনার ছেলে মেয়ে আপনার সাথে অন্যায় করেছে। ওদের কোনো দোষ নেই বাবা, সৎ মা আর সৎ ভাইয়ের জন্য ওরা আজকে বাড়ি ছাড়া। জানি না ওরা বেঁচে আছে কিনা মারা গেছে। আচ্ছা, আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন। তারপর আপনি সুস্থ হয়ে উঠলে আমরা একসাথে আপনার ছেলে মেয়েকে খুঁজবো। হ্যাঁ, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, তার কারণ হলো আমার ছেলে মেয়ে যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে আমার সাথে দেখা হবে। তোমার বাড়িতে যাব, যদি সেই ফাঁকে এই রাস্তা দিয়ে আমার ছেলে মেয়ে যায়। আপনার কথা শুনে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। আপনি এভাবে পড়ে থাকলে কখনো আপনার ছেলে মেয়ের সাথে দেখা হবে না। আপনি তো অনেক অসুস্থ। আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর আমি কথা দিচ্ছি যে যে কোনো উপায়ে আপনার ছেলে মেয়েকে খুঁজে বার করব। তুমি অনেক ভালো মানুষ বাবা। আজকালকার যুগে তোমার মতো ছেলে পাওয়া যায় না। তোমার মতো ছেলে এ জগতে আছে ভাবতেই ভালো লাগছে। ঠিক আছে, এবার চলুন তো। আচ্ছা বাবা, চলো। আচ্ছা, কুকুর এখন কিসের হাড় বার করছে? মনে হচ্ছে এখানে কাউকে চাপা দেওয়া হয়েছে। এ তুমি কি বলছো? এখানে আবার কাকে চাপা দেওয়া থাকবে? না মানে এমনি বললাম। ও আমাদের একটা গরু অসুখ হয়ে মারা গেছিল। তারপর আমি আর গোপালের বাবা মিলে বাড়ির পেছনে গরুটাকে মাটি চাপা দিয়ে আসি। আচ্ছা লতা দিদি, অজয় দাদা আর বাড়িতে আসেনি? সে কবে বাড়ি থেকে গেছে? তোমার সব কিছুতে এত কৌতূহল কেন বলো তো? আমার বাবু এত কৌতূহল ভালো লাগে না। সময় নেই অসময় নেই এই বাড়িতে এসে পড়ে থাকো, এটা আমার একদম ভালো লাগে না। প্রতিবেশী হই তো প্রতিবেশীর বাড়িতে আসতে পারি। আগেও তো অনেক এসেছি, তখন তো তুমি এমন বলতে না। তখন তোমার এত কৌতূহল ছিল না। আচ্ছা, বাড়িতে দুইজন ছেলে মেয়ে উধাও হয়ে গেছে, এই নিয়ে তো একটু কৌতূহল থাকতেই পারে। এটা আমাদের পারিবারিক বিষয়, তাই এই সব নিয়ে কেউ কথা বলুক এটা আমি চাই না। কই কই এই গ্রামে আর কাউকে তো এত কৌতূহল দেখাতে দেখি না। আচ্ছা বাবা, আমি আর তোমাদের ব্যাপারে কোনো কথা বলবো না। তুমি এখন আসতে পারো, আমার অনেক কাজ। দুইজন ছেলে মেয়ে নেই, অজয় দাদা বাড়িতে নেই, কিন্তু তোমার তো একটু দুঃখও করতে দেখছি না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আগের থেকে বেশি সুখে আছো। আবার সেই একই কথা, তোমাকে না এখন যেতে বললাম? আচ্ছা যাচ্ছি। বাড়ি গিয়ে কুকুরের হাড় তোলার ঘটনাটা বিকাশের সাথে আলোচনা করতে হবে। গেলাম তাহলে। বাবা, তুমি আমার যে উপকার করেছো, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমার মেয়েকে রক্ষা করেছো, আবার আবার আমার মেয়েকে বাঁচিয়েছো। তুমি মহান গো। এমন করে বলবেন না। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। মানুষ হয়ে মানুষের বিপদে দাঁড়ানো তো উচিত। সবাই তো তোমার মতো না বাবা, তবে আমার মনে একটাই কষ্ট, আমার ছেলেটাকে সারা জীবনের জন্য হারাতে হলো। তবে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। আপনাদের সাথে যদি আমার আগে পরিচয় হতো তাহলে সবাইকে রক্ষা করতাম আমি। তুমি আমাদের জন্য যা করেছো এটাই আমাদের জন্য অনেক। বাবা, তোমার শরীর এখন পুরোপুরি ঠিক হয়নি, তুমি শুয়ে বিশ্রাম করো। আমার আর শুয়ে থাকতে ভালো লাগছে না, সারাদিন তো শুয়ে বসে থাকি। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। এখানে সবাই দেখছি আছে। অজয় বাবু, আমি একটা কথা বলতে চাই, আপনাকে আমার কথা রাখতে হবে। কি কথা? আমি আপনার কথা নিশ্চয়ই রাখবো। আমি গীতার সাথে নিখিলের বিয়ে দিতে চাই। এ আপনি কি বলছেন? আমার মতো গরিব কৃষকের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেবেন? আপনি কি সত্যি বলছেন? আমি অনেকদিন ধরে গীতার মতো মেয়ে নিখিলের জন্য খুঁজছি। যাক, আমার আর বেশি কষ্ট করা লাগলো না। কিন্তু নিখিল বাবা কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হবে? ওর তো একটা ইচ্ছে আছে। বাবা নিখিল, তুই কি বলিস? তুমি যা ভালো মনে করবে তাই করো। তাহলে আর কি। মা, আমি বাঁচবো না, তোমাদের ছেড়ে আমি চলে যাচ্ছি।
দেখতে দেখতে আমাদের বিয়ে প্রায় প্রায় মাস পুরাতে গেল। সময় একেবারে জলের মতো চলে যাচ্ছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এই তো সেদিন তুমি আমাকে কুয়া থেকে উদ্ধার করে নিয়ে আসলে, তারপর এর মধ্যে কত ঘটনা ঘটে গেল। এখন থেকে এ বাড়ির সমস্ত দায়িত্ব তোমার। আমার মা ছাড়া কেউ নেই, তুমি আমার মাকে দেখে শুনে রাখবে, কেমন? কথা দিলাম, মাকে আমি কষ্ট দিব না। সব সময় তোমার মাকে আমি নিজের মা মনে করব। সেই ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, কিন্তু এখন সেই মাকেই আবার ফিরে পেয়েছি। রাত তো অনেক হলো, এখনো খাওয়া হয়নি। চলো সবাই মিলে একসাথে বসে খাবো। বাবা কাল সকালে চলে যেতে চাইছে, বলছে জামাই বাড়ি বেশি দিন থাকা ঠিক না। উনি বাড়ি গিয়ে একা একা থাকবে কি করে? ওনাকে আমি যেতে দেব না। এ বাড়িতে উনি সারা জীবন থাকবে। আমি বাবাকে বুঝিয়ে বলেছি, কিন্তু আমার কথা বাবা কিছুতেই শুনতে চাইছে না। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো। তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তোমার বাড়ির ডিজাইন মাছের মাথার মতো কেন? সে অনেক কাহিনী। বাবা মারা যাবার পর আমাদের খুব অভাব ছিল। আমি আর মা মামার বাড়িতে ছিলাম। মামাতো ভাই বোনেরা মাছের মাথা দিয়ে ভাত খেত, কিন্তু আমাকে খেতে দিত না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার যখন টাকা হবে তখন আমি নিজে আমার বাড়িতে মাছের মাথা করব। তোমার কাহিনীটা অনেক কষ্টের। এবার চলো খেতে যাই। হ্যাঁ চলো। গীতা মা, তুইও আমাদের সাথে খেয়ে নে, সবাই একসাথে বসে খাই। না মা, আমি পরে খাবো। বাড়ির বউ বলে তাকে পরে খেতে হবে এমন নিয়ম আমার বাড়িতে নেই। আমার বাড়িতে ছেলে মেয়ে সবার সমান অধিকার। আচ্ছা মা, এবার থেকে একসাথে বসে খাবো। এই নে মা বাড়ির চাবি, এই বাড়ির দায়িত্ব তোর হাতে তুলে দিলাম। আমার বয়স হয়েছে, আমি আর কতদিন সামলাবো? এখন থেকে সব দায়িত্ব তোর। মা, তাই বলে চাবি আমার হাতে তুলে দিচ্ছেন? আমি চাবির দায়িত্ব নিতে পারবো না মা। নিতে পারবো না মানে? এটা তোর বাড়ি। আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমার মেয়ের কপালে এত সুখ, এ যে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আপনার মেয়েকে আমি কোনো কষ্ট দেব না। আমার মাছের মাথার বাড়িতে আপনার মেয়ে রাজরানী হয়ে থাকবে। সে তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি বাবা। তবে বাবা, আমি এবার বাড়ি যাব, এখানে আর থাকতে পারবো না। আপনি কোথাও যাবেন না। এ বাড়ি থেকে আর একবারও যাওয়ার নাম করবেন না। আপনি এখানে নিঃসংকোচে থাকতে পারেন, এটা আপনার মেয়ের বাড়ি। সবাই যখন বলছে তুমি থেকে যাও বাবা। ঠিক আছে মা, তোদের ছেড়ে আমি কোথাও যাব না।